আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের প্রতিদিনের কথাবার্তা, আমাদের সম্পর্ক, এগুলোর পেছনে কিছু অদৃশ্য শক্তি কাজ করছে? এমন কিছু যা চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাবটা আমরা ঠিকই টের পাই? আজকের আলোচনায় আমরা ঠিক সেই রকমই কিছু মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে কথা বলবো, একদম সহজ করে। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্নটা হলো, অন্যের মনে কি চলছে তা কি আসলেই জানা সম্ভব? দেখুন, মাইন্ড রিডিং বলে তো আর কিছু হয় না, তাই না? কিন্তু মানুষের আচরণ আর সাইকোলজি যদি একটু বোঝা যায়, তাহলে কিন্তু তাদের চিন্তার জগৎটা অনেকটাই খোলাসা হয়ে যায়। আজকের আলোচনাটা আমাদের ঠিক সেই দিকেই নিয়ে যাবে। আচ্ছা, এবার আসি প্রথম কৌশলে। ভাবা যায় একটাও কথা না বলে অনেক শক্তিশালী একটা যোগাযোগ তৈরি করা সম্ভব। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি। কৌশল করে চুপ থাকাটা অন্যের মুখ থেকে কথা বের করার জন্য এক দারুণ অস্ত্র হতে পারে। এই জিনিসটাকে বলে পাওয়ারফুল সাইলেন্স বা শক্তিশালী নীরবতা। এর পেছনের আইডিয়াটা কিন্তু খুবই সহজ। আপনি কাউকে একটা প্রশ্ন করলেন, আর তারপর একদম চুপ। আসলে কি হয় জানেন, বেশিরভাগ মানুষই কথার মাঝখানে ওই অস্বস্তিকর নিস্তব্ধতা তার সহ্য করতে পারে না। আর ওই নীরবতা ভাঙার জন্যে তারা এমন সব কথা বলতে শুরু করে যা হয়তো তারা প্ল্যানই করেনি বলার জন্য। আর এটা ব্যবহার করাও কিন্তু খুবই সহজ, মাত্র ৩টে ধাপ। ১ নম্বর, একটা খোলামেলা প্রশ্ন করুন। ২ নম্বর, প্রশ্নটা করার পরই একেবারে চুপ হয়ে যান। চোখে চোখ রাখুন, কিন্তু মুখে একটাও শব্দ নয়। আর ৩ নম্বর, এবার শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন। দেখবেন উত্তরটা কেমন নিজে থেকেই বেরিয়ে আসছে। আর যে উত্তরটা পাবেন সেটা হবে আপনি যা আশা করেছিলেন তার চেয়েও অনেক বেশি। নীরবতার পর এবার তাহলে আসা যাক আর একটা পাওয়ারফুল নন ভার্বাল কৌশলে। সেটা হলো দৃষ্টি, মানে আই কন্ট্যাক্ট। আমাদের চোখের ভাষা যে শুধু আত্মবিশ্বাস দেখায় তাই না, এটা কিন্তু পুরো সামাজিক সম্পর্কের চালচিত্রই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই যে স্ক্রিনে 80% সংখ্যাটা দেখছেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। রিসার্চ বলছে, কথা বলার সময় যদি মোট সময়ের ৮০% কারো চোখের দিকে তাকিয়ে থাকা যায়, মানে মনোযোগটা তার দিকে রাখা হয়, তাহলে অপরপক্ষ তাকে দারুণ আকর্ষণীয় আর প্রভাবশালী বলে মনে করবে। এটা কিন্তু শুধু তাকিয়ে থাকা না, এটা হলো মনোযোগের একটা তীব্র বহিঃপ্রকাশ। তো এই 80% ফোকাসড দৃষ্টির আসল প্রভাবটা কি? প্রথমত, এটা আত্মবিশ্বাসকে একেবারে তুঙ্গে দেখায়। দ্বিতীয়ত, এটা অবচেতনভাবে একটা আকর্ষণ তৈরি করে। আর তৃতীয়ত, এটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এমন একটা অনুভূতি দেয়। এমনকি এটা উল্টো দিকের মানুষটিকেও তাকিয়ে থাকতে উৎসাহিত করে। আচ্ছা, এবার এমন একটা কৌশলের কথা বলবো যেখানে একজন হয়ে উঠতে পারে অন্যের প্রতিচ্ছবি, মানে আয়না। আর এর মাধ্যমে তৈরি হবে একটা গভীর সাবকনশিয়াস কানেকশন। এই টেকনিকটার নাম হলো মিররিং। মিররিং মানে হলো খুব সূক্ষ্মভাবে অন্য কারো বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ভঙ্গি, এমনকি গলার স্বর নকল করা। এর পেছনের সাইকোলজিটা কিন্তু খুবই সিম্পল। আমরা সাধারণত তাদেরকেই পছন্দ করি যারা আমাদের মতো। তাই যখন কেউ আমাদের আচরণগুলো নকল করে, আমাদের ব্রেন তাকে না জেনেই বিশ্বাস করতে শুরু করে। একটা আপন অনুভূতি তৈরি হয়। তো কি কি জিনিস মিরর করা যায়? অনেক কিছুই। যেমন ধরুন, অপরজন যেভাবে বসেছে সেভাবে বসা, তার হাত নাড়ানোর ভঙ্গি, তার কথা বলার সুর বা স্পিড, এগুলোও ফলো করা যায়। এমনকি সে যদি কোনো বিশেষ শব্দ বারবার ব্যবহার করে, নিজের কথায় সেটাও নিয়ে আসা যেতে পারে। কিন্তু একটা কথা, সবচেয়ে জরুরি হলো পুরো ব্যাপারটা হতে হবে একদম সূক্ষ্ম, এমনভাবে যেন কেউ ধরতেই না পারে। আমরা এতক্ষণ ধরে যে কৌশলগুলো নিয়ে কথা বললাম, সেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব পাওয়ারফুল। কিন্তু এবার আমরা এমন একটা কৌশলের কথা জানব যা সম্ভবত মানুষের আচরণকে প্রভাবিত করার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী। আর সেই কৌশলটা হল ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট, বা বাংলায় বললে অনিয়মিত পুরস্কারের মনোবিজ্ঞান। এটা সাইকোলজির এমন একটা নীতি যা আমাদের আসক্ত করে ফেলে। ভাবুন তো সোশ্যাল মিডিয়ার কথা, ঠিক এই জিনিসটাই ওখানে কাজ করে। এর মূল আইডিয়াটা কি? কোনো একটা কাজের জন্য প্রতিবার পুরস্কার না দেওয়া, বরং পুরস্কারটা দেওয়া হবে অনিয়মিতভাবে, অপ্রত্যাশিতভাবে, একেবারে স্লট মেশিনের মতো। আপনি জানেন প্রতিবার জিতবেন না, কিন্তু এইবার হয়তো জিতে যাব, এই যে একটা তীব্র আশা, এটাই আপনাকে খেলাটা চালিয়ে যেতে বাধ্য করে।
চলুন ব্যাপারটা আর একটু পরিষ্কার করে বুঝি। একদিকে দেখুন, যখন পুরস্কারটা নিয়মিত বা কনসিস্টেন্ট, তখন কোনো অভ্যাস খুব তাড়াতাড়ি তৈরি হয় ঠিকই, কিন্তু পুরস্কারটা যেই বন্ধ হয়ে যায় আগ্রহ ফুরুত করে উবে যায়, প্রেডিক্টেবল। কিন্তু অন্যদিকে দেখুন, যখন পুরস্কারটা অনিয়মিত মানে ইন্টারমিটেন্ট, তখন সেই অভ্যাসটা সহজে যায় না, কারণ এখানে সবসময় একটা আশা, একটা উত্তেজনা কাজ করে, আর এটাই মানুষকে দীর্ঘ সময় ধরে কোনো কিছুর সাথে আটকে রাখে। তো আমরা বেশ কয়েকটা খুবই শক্তিশালী কৌশল সম্পর্কে জানলাম, কিন্তু এই জ্ঞানটা পাওয়ার সাথে সাথে কিন্তু একটা বড় দায়িত্বও চলে আসে। চলুন এই বিষয়টা নিয়ে শেষ কথাটা ভাবা যাক। এই কথাটা খেয়াল করুন, এই কৌশলগুলো জানার অর্থ কাউকে ম্যানিপুলেট করা নয়, বরং আমাদের চারপাশে যে খেলাটা চলছে সেটাকে চিনে রাখা। মানে এর আসল উদ্দেশ্য হলো নিজেকে সচেতন করা, যাতে অন্য কেউ যখন এগুলো ব্যবহার করবে সেটা যেন সহজেই ধরা যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে জ্ঞান, এটা আসলে কি? এটা কি নিজেকে রক্ষা করার জন্য একটা শক্তি, নাকি অন্যের ক্ষতি করার জন্য একটা বিপদ? উত্তরটা হয়তো নির্ভর করে কে, কিভাবে আর কি উদ্দেশ্যে এটা ব্যবহার করছে তার উপর। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?